সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাই স্বাগত। বরাবরের মতোই আমরা আজও যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মব তোমার নাম কি। চারদিকেই মববাজি চলছে, বন্ধ হচ্ছে না। কিন্তু আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সশ্রদ্ধ সম্মান জানাতে চাই প্রয়াত মঞ্চের সব্যসাচী কারিগর আমরা বলবো, যিনি হচ্ছেন আতাউর রহমান। উনি আমাদের ছেড়ে ৮৬ বছরে চলে গেছেন। তার প্রতি সম্মান ও শ্রদ্ধা। আমরা এখন ফিরে আসি আমাদের মূল আলাপে, কারণ হামের মববাজি চলছেই। আজ ৯ জন এই মববাজিতে নিহত হয়েছেন, হামের এই মববাজিতে। আমরা এজন্য কি বলবো, ভালোবাসা জানাবো নাকি ক্ষোভ জানাবো, এই বিষয়টাতে আমরা আসবো। কারণ হাম এখন মবে পরিণত হয়েছে আমাদের সবার জন্য, যা ৪০০ কোটা পার করেছে গত কয়েক দিনেই। আমরা এখন ফিরে আসি আমরা যেই বিষয়ে থাকবো এই মববাজির আলোচনা, এবং আমাদের সাথে আছেন আমাদের বর্তমান সংসদের সম্মানিত সদস্য এবং সরকার দলীয় সদস্য, আমরা বলবো তাকে, বিএনপির ABM মোশাররফ হোসেন। আপনাকে স্বাগত। আরও আছেন চেয়ারম্যান এবি পার্টি মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ভাই, আপনাকে স্বাগত। আমরা আসলে বুঝতে চাই যেই বিষয়টা আপনাদের দুজনেরই কাছে, এবং সেই বিষয়টা হলো এই যে মববাজি, আসলে আন্দোলন, প্রোটেস্ট, মব, এগুলো কি একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি প্রথমে নিতে চাইব মঞ্জু ভাইয়ের কাছে, তারপরে আসবো মোশাররফ হোসেনের কাছে। কিন্তু তার আগে আপনাদের দর্শক, আপনাদের বলে রাখি যে আমাদের এই প্রোগ্রামটি আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন ইউটিউবে, নেক্সাস টেলিভিশন লাইভ, এবং ইউটিউবের মানে ভেরিফাইড পেজ এবং ফেসবুকেরও ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশনে। আপনারা এই দু জায়গায় আমাদেরকে লাইভে দেখতে পাচ্ছেন সরাসরি, এবং পরেও আপনারা টিউন করে দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠানটি। তাহলে আমরা যেখানে ছিলাম, মঞ্জু ভাই, মবকে আমরা কি বলবো? আন্দোলন, প্রোটেস্ট, মব, এগুলোকে আমরা গুলিয়ে ফেলবো? ধন্যবাদ নান্নু ভাই, আপনাকে সবাই আছেন, দর্শকবৃন্দ করে শুভেচ্ছা। বিষয়টা আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে যে আসলে মব, আন্দোলন, জনরোষ, জনবিক্ষোভ, এগুলো মানে এমন একটা খুব কাছাকাছি জায়গা যে এগুলোকে আমরা সবাই সবার মতো করে, আমি আমার মতো করে ব্যাখ্যা করি, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, মোশাররফ ভাই হয়তো মোশাররফ ভাইয়ের মতো করে ব্যাখ্যা করবেন। ফলে আমাদের এখানে সমালোচনা হয়েছে এগুলো নিয়ে প্রচুর। আমি দেখলাম কয়েকদিন আগে আইনমন্ত্রী বলেছেন যে এটা মব হচ্ছে একটা পাবলিক রিয়াকশন, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। রিয়াকশন তো সত্য, কিন্তু এখন উনি ওনার মতো জায়গা থেকে যখন বলেন রিয়াকশন, তখন সেটা এক ধরনের আপনার ভুল তথ্য বা ভুল বার্তা যায়। আবার এর আগে আমরা দেখেছি প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম সাহেব, উনি যখন বলেছেন যে মব হচ্ছে এক ধরনের প্রেশার গ্রুপের মতো, এটা নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মতো দেশ যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বারবার আমাদেরকে খুব বেকায়দায় ফেলে, এই সমস্ত জায়গায় মানুষ কেন আইন হাতে তুলে নেয়? আমরা সাধারণত মব বলতে কি বুঝি? মব বলতে আমরা বুঝি যে ধরেন অনেক সময় হয় না, মানুষ ঘেরাও করে, একজনকে ধরে পুলিশে দেয়, এটাকে কিন্তু কেউ মব বলে না। তখন বলে যে উত্তেজিত জনতা, বিক্ষুব্ধ জনতা এক ধরনের প্রতিবাদ করেছে বা এক ধরনের নিজেরাই ধরে পুলিশকে দিয়েছে। মবটাকে আমরা তখনই বলি যখন হেনস্থা করা হয়, মারা হয়, নৃশংসতা, মানে আইন হাতে তুলে নিয়ে নিজেরাই একটা মানে এক্সিকিউট করে। যেমন আপনি দেখেছেন কয়েকদিন আগে আমাদের এই যে একজন পীর সাহেবকে, মানে সোকল কেউ হয়তো কুষ্টিয়াতে, যে তার মানে নৃশংসভাবে তার মাজার ভাঙা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। এর আগে দেখেছি কোথাও যেন একদম পুড়িয়ে ফেলা, মানে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে রাজবাড়িতে। এরও আগে আপনার মনে থাকার কথা, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছিল, মসজিদে 2টো লোককে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধ লোকেরা। আরো আগে যদি আমি বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে অপ্রকৃতস্থ ছেলেটাকে খাইয়ে তারপরে তাকে মারা হয়েছে। আরো একটা ঘটনা মনে থাকার কথা, এটা
ওই যে এক ভদ্র মহিলাকে ছেলে ধরা হ্যাঁ সন্দেহে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ঢাকার যে- মিরপুরে বা কোথাও না, না, এদিকে না। এটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্টের ওখানে একটা মহিলাকে মানে হ্যাঁ হ্যাঁ তাকে মারা ছেলে হয়েছে। ধরা মনে করে তার তাকে নিজের মারা বাচ্চাকে হয়েছে, নিতে বাচ্চাকে এসেছিল। নিতে গিয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রচুর আপনি পাবেন। ধর্মীয় সংঘাত আমাদের পার্শ্ববর্তী ভারতে, আমাদের দেশে। কিন্তু হয়েছে। ওইটা তো রাজনৈতিক আন্দোলন না। রাজনৈতিক যদি আপনাকে কেউ বলে জুলাই আন্দোলন মববাজি কিনা, মানে যদি এই প্রশ্ন না, আমি ওই জন্যই বলছি পার্থক্যটা কিভাবে করব আমরা। আমাকে যদি দেখতে বলেন, আমি দেখব যে প্রথম কথা হচ্ছে আমাদের মৌলিক জায়গায় সংকট আছে। আমাদের দেশে মানুষ মনে করে যে আমি একজন সাইকোলজিস্টের ইন্টারভিউ করেছিলাম আমার এমফিলের থিসিসের জন্য। তো সেই জায়গায় উনি বলেছিলেন যে আমাদের দেশে কেন মানুষ মেরে পুড়িয়ে দিতে চায়, মানে নিজেই এক্সিকিউট করতে চায়। কারণ তার ধারণা এ তো পুলিশের কাছে দিলে পুলিশ তো তাকে ছেড়ে দিবে, পুলিশের কাছে গেলে সে কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে। দেখবেন এই ধরনের আইনের প্রতি অনাস্থা আছে, যার কারণে আমাদের এখানে দুটো জায়গায় খুব মববাজি হয়। এগুলো ছোট স্কেলে, আপনি হয়তো পলিটিক্যাল আকারে বলতে চাচ্ছেন, আমি ওই জায়গায় আসছি পরে। দেখেন পকেট মারকে পেলে সবাই খুব মারে, জুতা চুরকে মসজিদে জুতা চোর, মোবাইল চুরি করে নিয়েছে, এদেরকে সবাই খুব নৃশংসভাবে মারে। কেন মারে? ওই যে কারো হয়তো মোবাইল আগে হারানো গিয়েছে, তার একটা ক্ষোভ জমা হয়। কারো হয়তো জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, তার একটা ক্ষোভ জমা হয়। পকেট মারতে আমরা কম বেশি সবাই শিকার হয়েছি, ছিনতাইয়ের শিকার হয়েছি। বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, মানুষের সোশ্যাল সিকিউরিটি নাই, রাস্তায় ছিনতাই হয়, দেদারসে এসিড সন্ত্রাস হয়, নানা ধরনের অপকর্ম হয়, এইটা একটা ফেনোমেনন আমাদের সোশ্যাল। এটাকে আমরা রাজনৈতিক জায়গায় এনে একে অপরের দিকে হাত তুললে, আঙ্গুল তুলে এটা কোনো সমাধান হবে না। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মত হচ্ছে আমাদের সমাজে মবের একটা গ্রাউন্ড তৈরি করা আছে, এবং এইটা যতক্ষণ পর্যন্ত আপনি অপনোদন না করবেন, আমি সুযোগ পেলে আপনাকে মবের মধ্যে ঠেলে দিব, আপনি সুযোগ পেলে আমাকে মবের মধ্যে ঠেলে মানে দেবেন। সরকারি ভাষ্যে যখন এটা বলা হয় বা ধরেন পাবলিক রিয়াকশন বা এইভাবে যদি এটা নরমালাইজ করা, না, তাহলে কি আসলে ধরেন মব উৎসাহিত হয় কিনা? না, এটা মোটেই মানে আপনার উৎসাহিত করার কোনো সুযোগ নাই। ইভেন আমি আপনাকে বলি, পকেট মারকেও আমি মনে করি নৃশংসভাবে মারা উচিত না। সেটাই। আমার অনাস্থা আছে, আমারও কষ্ট আছে। আমি 2 বার আমার মোবাইল হারিয়েছি। একটা মোবাইল ছিনতাইকারী পাইলে, মোবাইল চোর পাইলে আমারও ইচ্ছা হবে। আমার জীবনে একটা ভয়ানক ঘটনা আমার চোখের সামনে দেখেছি, মানে এখনো তো শেয়ার করা যাবে না, কিন্তু শেয়ার করা উচিত এই ঘটনাগুলো। আমরা একবার চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম, আমি চীনা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা কোর্টে একটা যাচ্ছিলাম। প্রতিমধ্যে আমাদের গাড়িটা আপনার ডাকাতের কবলে পড়েছে, আমাদেরটা না, আমাদের সামনের গাড়িটা। তো সামনের গাড়িটাকে আমরা বুঝতে পেরেছি, ওরা বার্তা দিয়েছে যে সামনের গাড়িটা ডাকাতের কবলে পড়েছে। আমরা খুব ইয়াং 5-7 জন ছিলাম, আমরা ওই গাড়িটাকে চেজ করে গিয়ে আটকালাম। আটকানোর পরে হয়েছে কি, 2টা ডাকাত লাফ দিয়ে পানিতে পড়ে গেছে সামনে, মানে লুকিয়ে গেছে। পরে আমরা ওখানে ঘেরাও করে ওদেরকে আটকে ফেলেছে, ওদেরকে ধরার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের গাড়ির লোকেরা খুব আমাদেরকে গালাগালি করছে, এই ভাই আমরা যাচ্ছি, আপনারা কি দরকার ডাকাত ধরার জন্য, ইত্যাদি ইত্যাদি। সামহাও লাস্ট মুহূর্তে একটা ডাকাতকে আমরা ধরতে পারছি, মানে গ্রামবাসী সহযোগিতা করেছে। তাকে ভাই ধরে আনবো, তাকে জিজ্ঞেস করব তার বাড়ি কোথায়, তার ইন্টারভিউ, তাকে পুলিশে দিব। তার আগে ওই গাড়িতে যারা এতক্ষণ আমাদেরকে বাধা দিচ্ছিল, তারা এসে চোখের সামনে নৃশংসভাবে লোকটাকে মেরে ফেললো। মানে আমার জীবনে সামনাসামনি একটা হত্যাকাণ্ড। তা আমাদের দেশের মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে, একটা লোককে আপনি শোয়াই দিলে সে পিটাইয়া মারতে পারবে। আমি যেটা মনে করি, প্রথম কথা আপনার কথার প্রেক্ষিতে, একটা হচ্ছে এটাকে উৎসাহিত করা উচিত না, এটা সবার মধ্যে একটা গণসচেতনতা তৈরি করতে হবে। অপরাধীকে যদি আমরা কোনো কারণে ধরতেও পারি, তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। লাস্ট অফ অল আপনি যেটা বলেছেন, রাজনৈতিক স্বার্থে মববাজি, এটা আপনি আজকে বৈধতা দিচ্ছেন, আজকে আপনি আনন্দ পাচ্ছেন, কালকে এটা কিন্তু আপনাকেও অ্যাটাক করবে, কালকে আপনিও এটা শিকার হবেন। সো এই জায়গা থেকে একটা জাতীয় ঐকমত্য তৈরি হওয়া দরকার। আমাদের ক্ষমতার জায়গা থেকে এভাবে হালকাভাবে নেওয়া উচিত। মঞ্জু ভাই যেটা বলেছেন, মানে মঞ্জু ভাইয়ের অনেক কথা হচ্ছে, আমরা যদি অক্সফোর্ড লার্নার ডিকশনারির দিকে তাকাই, সে বলছে যে মব হচ্ছে বৃহৎ উচ্ছৃঙ্খল জনতার ভিড়। তো কিন্তু ধরেন যে একই সাথে যদি রাজনৈতিক উদ্দেশ্যে মবকে ব্যবহার করা হয় এবং এই সাধারণীকরণ করেই যদি ব্যবহার করা হয়, সেটা কতটা বিপজ্জনক হতে পারে একটা রাষ্ট্র, একটা ব্যবস্থার জন্য? আপনার দীর্ঘ যে রাজনৈতিক অভিজ্ঞতা। না, আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে মবটা কেন হচ্ছে। এটা যদি আমরা সাধারণত দেখি, যে কথা মঞ্জু ভাই বলার চেষ্টা করেছে, যে ক্ষোভ তো আছে, ক্ষোভের কারণটা কি? ক্ষোভের কারণটা আমাদের একটা বিচারহীনতার একটা সংস্কৃতি আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করেছে, এবং আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে করে যে বিচার মুষ্টিমেয় কিছু লোকের জন্য। আপনার ক্ষমতা আছে, আপনার বিরুদ্ধে আইন
অপারক, আপনার বিরুদ্ধে কিছু গ্রহণ করছে না, আমি দুর্বল, আমার উপর আইন চেপে পড়ছে, এ ধরনের কিন্তু একটা পাবলিক রিয়াকশন কিন্তু আছে, এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই আমাদের দেশে। আর আরেকটা ব্যাপার হলো কি, দেখা যাচ্ছে যে মঞ্জু ভাই যে কথাটি চমৎকারভাবে বলেছেন, যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কিন্তু সঠিক জাস্টিসটা দিতে পারে না, অনেক সময় অর্থের কাছে বিক্রি হয়ে যায়, অনেক সময় বায়াসড হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের কোনো স্বার্থ হাসিলের জন্য তারা ব্যবহৃত হয়। এই কারণে সাধারণ পলিটিক্যাল মানে আসলে তো আইন শৃঙ্খলা না, এটার মধ্যে পলিটিক্স তো আছেই, পলিটিক্যালি হয়, এর মধ্যে পলিটিক্স যেখানে মোশাররফ ভাই যেটা হচ্ছে, যেমন ধরেন যখন মবকে বলবে প্রেশার গ্রুপ বা ধরেন বলবে পাবলিক রিয়াকশন, এই দুইটা বলা মানে হচ্ছে অপরাধীকে, মানে আমার ছেলেটা ধরেন আমার দলের কিন্তু অপরাধ করেছে, আমি বললাম না যা তুই দুষ্ট ছেলে, ওইটা দুষ্টামি করেছে। এখন দুষ্টামি করা আর অপরাধ করার মধ্যে তো পার্থক্য আছে। না, অবশ্যই। এই আমি যে দুইটা আপনি এক্সাম্পল বললেন যে পাবলিক রিয়াকশন আর একটা প্রেশার গ্রুপ, আমি এদের সাথে কোনোভাবে একমত না। কারণ আপনি যদি মনে করেন কেউ যদি অন্যায় করে, তাহলে আমাদের তো প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিস্টেম আছে, আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে অন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আপনি তাৎক্ষণিক কোর্ট করে আপনি বিচার করতে পারেন, এই সিস্টেমগুলো আমাদের দেশে আছে। কিন্তু এই যে রিয়াকশনটা কেন হয়, মঞ্জু ভাই যেটা বলেছে, এটা অনেকটা কিন্তু ব্যক্তিগত ক্ষোভ থেকে। আপনি যেটা বললেন যে টোটাল অর্গানাইজ ওয়েতে মব যেটা হয় সেটাকে আপনি মব বলতে পারবেন, ওইটা হলো ওই যে আপনি যেটা বললেন জুলাই মুভমেন্ট, এটা তো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাকে আপনি যদি মব বলে অন্যদিকে ডাইভার্ট করতে চান, তাহলে আমার মানে এটা মানে শুধু স্বতঃস্ফূর্ত না, তার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তারা একটা এজেন্ডা নিয়ে, ওই তো স্বতঃস্ফূর্ততা বলে নিশ্চয়ই তার তো কোনো জায়গায় তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার যে আমার রাষ্ট্র যে রাইটটা তাকে দেওয়ার কথা, যে সুযোগবিধাতা দেওয়ার কথা, রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তারপরে তো জনগণের মধ্যে এই ক্ষোভটা তৈরি হয়। কারণ আমরা একটা কথা, আমরা পলিটিশিয়ানের মধ্যে, আমার পক্ষ হইলে আমি বলি এটা আমার অধিকার, আবার কেউ বলে যে মব কি কোথাও লেখা আছে, অথবা এই যে গণ অভ্যুত্থান কি কোনো সংবিধানে আছে, কিন্তু কেন হচ্ছে? অর্থাৎ জনগণ তার অধিকার থেকে যখন বঞ্চিত হয়, একটা রাষ্ট্র তার উপর যখন নিপীড়নের খড়গটা চাপিয়ে দেয়, তখন কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আন্দোলন, এটা মব না। আমার অধিকারটা যখন আমি প্রতিষ্ঠা করতে যাব, সেটাকে আপনাকে আন্দোলন বলতে হবে। এবং মঞ্জু ভাই দুজনের কথায় আমাদের কাছে একটা জিনিস খুব পরিষ্কার, যে আসলে মববাজিকে কোনোভাবেই সমর্থন করা যায় না, এবং আসলে এই পাবলিক রিয়াকশন বলি বা প্রেশার গ্রুপ বলি, যেইভাবেই বলি, মবকে আসলে রাজনৈতিক কোনো মানে প্রক্রিয়া হিসেবে আমরা দেখতে পাই। আপনাকে আমি আরেকটু যদি বলি, আপনি দেখবেন যখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, সেটা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবকে। বলো ওই যে যেটা বলেছে সরকারের যিনি মুখপাত্র ছিল শফিকুল ইসলাম, উনি বলছে এটা প্রেশার গ্রুপ। এখন আপনি যদি রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আপনি পৃষ্ঠপোষকতা করেন, তাহলে সে তো আরো উৎসাহিত হবে, সে এইটাকে তো আরো চতুর্দিকে ছড়িয়ে দেবে। আবার যদি কেউ বলে এটা পাবলিক রিয়াকশন, এইটাকে আমি সমর্থন করি না, বরং মবকে যে কোনোভাবে কন্ট্রোল করা উচিত। এই যেমন আমাদের এই গভর্নমেন্টের, আপনি দেখেন বর্তমান গভর্নমেন্ট, আমাদের কিন্তু অন্যতম একটা চ্যালেঞ্জ ছিল এই মবকে কন্ট্রোল করা। ইতিমধ্যে যতটুকু বোঝা যাচ্ছে ইনশাল্লাহ, এবং পাবলিক যতটুকু এটাকে কন্ট্রোল করা গেছে। দুটা ঘটনা আপনি বললেন কুষ্টিয়ার ইসে, কিন্তু সেখানে দেখতে হবে গভর্নমেন্ট কি পৃষ্ঠপোষকতা করেছে, না গভর্নমেন্ট সেখানে আইন প্রয়োগ করে কঠোর। সেখানে তো মোশাররফ ভাই গ্রেফতার করে নাই। কুষ্টিয়ার ঘটনায় কিন্তু এভিডেন্স আছে, ছবি আছে, ভিডিও আছে, সেখানে দেখা গেছে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে অন্যদেরকে পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টি, অপোজিশন পার্টি, এখানে এইটা আপনি যেটা বলছেন, এটা যদি হয়ে থাকে, এটা উচিত হয়নি, এটা উচিত হয়নি। কারণ আমরা এই যে বৈষম্যের ফাইটটা কেন করেছি, আমরা করেছি এই যে জুলাইয়ের, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য। যেমন আওয়ামী লীগের আমলা আমরা দেখেছিলাম, কারোর জন্য আইন, যেমন আমরা রাজনীতি করি, আমরা আমাদের বিরুদ্ধে মামলা দেবে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা যাই বলেন আপনি, প্রেশার হবে, কিন্তু আমার তো একটা রাইট আছে অ্যাজ এ সিটিজেন হিসেবে। না, এটা ঠিক আছে। যেমন ধরেন যে যদি মানে যেটা মঞ্জু ভাই বলছে, দৃষ্টান্তমূলক তো শাস্তি হইতে হবে কিছু হয়তো। যেমন ধরেন আপনার একটা মতামত এখন একটা দিলেন, কারো পছন্দ হলো না, পরের দিন আপনার বাড়িতে গিয়ে ঢিলা মারলো বা অনেকগুলা লোককে অ্যাটাক করলো, এইটা তো কোনোভাবে স্বাধীন দেশে আইনি ব্যবস্থা হতে পারে। কারণ আপনি গণতন্ত্রের অন্যতম শর্ত তো হলো অন্যের মতামতকে আপনি শ্রদ্ধা করা। হ্যাঁ, আপনি যদি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আপনি হয়তো আপনার পক্ষে রায়টা নিতে পারেন, কিন্তু ওনার মতামতকে অবজ্ঞা করার কোনো রাইট আপনাকে আমার সংবিধানও দেয় নেই, আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে। এর মধ্যে কিন্তু একজন রাজনৈতিক নেতা, মানে সে
সে অবশ্যই যে কাজটা করেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সে প্রকাশ্যে গালি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, এটা কোনোভাবেই পড়ে। কিন্তু ধরেন গালি দিয়েছেন বা দিয়েছে, কিন্তু তার বাড়িতে মানে একটা মববাজি হয়েছে, না আপনাকে মানে দেখতে হবে না এবং তারপর কি কেউ গ্রেপ্তার হয়েছে? না মান্নু ভাই, একটা দেখতে হবে। এইটা কিন্তু বাংলাদেশে অনেক সুযোগ সন্ধানী গ্রুপ আছে, আপনি দেখবেন হঠাৎ কিন্তু করে গ্রেপ্তার হইতে হবে তো, মানে তাকে তো আইনের আওতায় আনতে না। হবে। কিন্তু আপনি দেখবেন, আপনি একটা কথা বলি, আপনার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন এর কবর জিয়ারাতে, হাদির, তখন একজন লোক কিন্তু প্রধানমন্ত্রীকে গালি দিয়েছিল, পুলিশ নিজের স্বপরিচিত তার বিরুদ্ধে মামলা, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বলেছে নো, এটা হইতে পারে গণতন্ত্র, তার রাইট, সে আমাকে পছন্দ করবে, এটা আমি তো আর ফেরেশতা না, আমাকে আমার নানা কাজে সে অসন্ত হতে পারে, সে তার বক্তব্য রাখতে পারে, সেটা কিন্তু উনি তাৎক্ষণিক জামিনের ব্যবস্থা করেছে, বলেছেন না? হ্যাঁ, না ওনার যেমন ধরেন যে গালির প্রশ্নে ওনার যে অ্যাটিটিউড, এটা খুবই পজিটিভ, এই পজিটিভ অ্যাপ্রিশিয়েটেড, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু ধরেন আইনের শাসনের ক্ষেত্রে, এটা মঞ্জু ভাইকেও জিজ্ঞেস করবো যে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়াটা জরুরি কিনা। মানে ধরেন আপনি মঞ্জু ভাইকে গালি দিল, মঞ্জু ভাই বললেন না ঠিক আছে মাফ করে দাও, কিন্তু ওনার সমর্থকরা গিয়ে আপনার বাড়িতে অ্যাটাক করলো, কিন্তু এইটাও তো নিয়ন্ত্রণ হতে হবে। মানু ভাই, এইটা একটা সমস্যা হয়ে গেছে। কেন? আমরা তো মানুষ, আমাদের তো কষ্ট আছে, দুঃখ আছে, আনন্দ আছে। এখন হলো একটা মানুষ যখন সাপারার হয়, ছাপার না, যেমন আপনি মনে করেন এই যে আমলে, আমলিকের আমলে আমরা সুস্থ শরীরে টকশো করতে পেরেছি। আমার প্রস্তাব হচ্ছে যে গালি ওপেন করে দেন, যে যা খুশি গালি দিতে থাকো, গালি একটা মানে বৈধ প্রতিক্রিয়া হয়ে যাক, অথবা এখন মঞ্জু ভাই, অথবা গালিকে নিষিদ্ধ করে দেন, না মঞ্জু ভাই, কাউকে গালি দিতে পারবে না মঞ্জু ভাই, আদারওয়াইজ এটার কোনো সমাধান আমি দেখি না আছে মঞ্জু সমাধান আছে। কারণ আপনি বলবেন যে আমাকে গালি দিয়েছে, আমি তো অখুশি হই না, কিন্তু আমার কর্মীরা অখুশি হয়েছে। না মঞ্জু ভাই, আপনাকে একটা বলি, এখন আপনি মুজিবুর রহমান মঞ্জু, আপনি বাংলাদেশের একজন, আমি মনে করি একেবারে সচেতন সিটিজেন, আপনার একটা রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, মানুষের প্রতি। আপনিও এমন আচরণ করা উচিত না যা কারোকে অসন্তুষ্ট করে, তার কাউকে ক্ষোভের তৈরি করে, সেই জিনিসটা তো আমাদের খেয়াল করতে হবে। আমি কতটুকু যেতে পারবো তারও তো একটা লিমিট আছে। আমি সমালোচনার ভাষা, এটা তো শিক্ষা, এটা শিক্ষার সাথে এটা তো নৈতিক শিক্ষার ব্যাপার আছে। এখন আপনি মনে করেন যেটা ওই যে কি প্রধান, উনি যে ল্যাঙ্গুয়েজে কথাটা বলেছে কোনোভাবে এটাকে সমর্থন করা যায়? কিন্তু ধরেন যে সেই জন্য অন্যভাবে আপনি আবার তার জন্য নিন্দা জানান, কিন্তু ধরেন একটা বাড়িতে যখন অ্যাটাক করে, বাড়িতে তো শিশু থাকে, নারী থাকে, অনেকেই থাকে, তারা সবাই, আপনাকে ওই জিনিসটা খেয়াল করতে হবে যে যেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে সেটা হলো হয়তো বিএনপি এখানে রিঅ্যাকশন করা উচিত, বা অথবা তার পক্ষ থেকে, সেটা কি কেউ করেছে? বরং এই ঘটনাকে কিন্তু বিএনপি কোনোভাবে সাপোর্ট করে নাই। না করে না, এটা একদম ঠিক আছে, করে না। আপনাকে দেখতে হবে যে আমরা আসলে দল এখানে কোন ইনফ্লুয়েন্স করেছে। অন্তর্বর্তী সরকারের সময় এটা দীর্ঘ মববাজি হয়েছে, অতএব মবের ক্ষেত্রে যদি খুবই শক্ত আইনি প্রক্রিয়া আমরা না দেখি, তাহলে এটা আবারও বেড়ে যেতে পারে, এবং মানুষ পিটিয়ে মেরে ফেলানোর মতো যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং, মানে খুবই চিন্তার। এই কারণে আমরা মব নিয়ে বারবার কথা বলছি। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো, যেখানে আমরা হামের মববাজি নিয়ে মানে কথা বলবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল তা হচ্ছে মববাজি। এখন আমরা কথা বলতে চাই হামের মববাজি নিয়ে, তার বর্তমান পরিস্থিতি জানতে চাই, যেহেতু আমাদের সাথে একদম সরকারি দলের এবং কেন্দ্রীয় কমিটির একজন নেতা উপস্থিত আছেন, তিনি নিশ্চয়ই বলতে পারবেন। আর তার সাথে একটা জিনিস যুক্ত করে দিতে চাই, এটা আমি প্রথম আসলে যাব একটু মঞ্জু ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে মঞ্জু ভাই, এই বর্তমান সরকার আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি, কেন যাইনি এর তদন্ত করার জন্য একটি কমিটি তৈরি করেছে, যে কেন যায়নি, কি হয়েছিল। কিন্তু বর্তমান সরকার হাম নিয়ে মানে এটার অব্যবস্থানা কেন হলো, এটা খতিয়ে দেখার জন্য কোনো কমিটি এখনো আমরা শুনতে পাই না হয়েছে। আর এর আগে ধরেন অন্তর্বর্তী সরকারের সময় যতগুলো মববাজি হয়েছে, সেইটা নিয়েও কোনো তদন্ত কমিটি বা ওরকম কোনো উচ্চ পর্যায়ের কোনো কিছু তৈরি হচ্ছে কিনা তাও আমরা জানতে পারি না। আমাদের তো এখন হাম তো এমন একটা পরিস্থিতিতে গিয়েছে, আমাদের জন্য তো খুবই অ্যালার্মিং, এবং 400 শিশুকে আমরা হারিয়েছি এর মধ্যে। এবং এটা যদি আপনি যাদের শিশু, যাদের ফ্যামিলিতে এটা হচ্ছে, তাদের কি পরিমাণ ব্রোকেন তারা, মানে কি পরিমাণ ডিজাস্টার সেখানে হচ্ছে, সেটা আমরা ওখানে না হলে বুঝবো না। এখানে আমি যেটা দেখেছি যে বারবার সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে এক ধরনের টিকা দান কর্মসূচিতে ছেদ ঘটেছে, টিকাটা আনা হয় নাই,
এটা কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না প্রসিডিউরাল কোনো প্রবলেম? এবং এটার জন্য আমরা দেখলাম যে দোষারোপ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে হামের টিকা কেনার প্রসিডিউরাল একটা প্রসেসটা ওনারা চেঞ্জ করতে চেয়েছিলেন, যেটা ওপেন টেন্ডার করতে চেয়েছিলেন, যেটা ইউনিসেফের এক ধরনের বলা যায় যে একচেটিয়া বা এক ধরনের ব্যবস্থাপনা ছিল সেটা। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন ইপিআই এর যে কর্মসূচি, আপনি যদি এখন গুগলে সার্চ দেন তাহলে দেখবেন ইপিআই এর কর্মসূচিটা রিলেটেড উইথ দি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। এটা কিন্তু মন্ত্রণালয়ের না, আলাদাভাবে স্বাস্থ্য অধিদপ্তরটা ডিল করে। এখন স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার কার্যক্রম আমরা যেটা দেখি, ধরেন আজকে মোশাররফ ভাই তো মন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখতেছি, ধরেন কালকে উনি মোশাররফ ভাই মন্ত্রী হয়ে গেলেন, ধরেন মাশাআল্লাহ। মন্ত্রী হওয়ার পরে উনি তো সব জানতা না, বা উনি তো আগে ওনাকে তো টোটাল মিনিস্ট্রিয়াল ফাইলপত্র কাগজপত্র এনে ওনাকে হাজির করা হবে। ওনার কাছে 10টা ফাইল আসবে যে এইগুলো আমাদের প্রিভিয়াস কার্যক্রম, আমাদের ফিউচার প্ল্যান, এটা এই আমাদের প্রেজেন্ট জায়গা। তো মোশাররফ ভাই ফিউচার অতীতে যে কার্যক্রমগুলো এসেছে ওনার সামনে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে সব কাজ বাতিল করে দেয়া, পোস্টপোন করা, অথবা ওখান থেকে বেছে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোকে কন্টিনিউ করা। এখন আপনি খুব গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে সরকার কেন এটা তদন্ত করছে না। যে বারবার আমি দেখছি যে বারবার নূরজাহান বেগম যে সাবেক যে উপদেষ্টা ওনাকে দায়ী করা হচ্ছে। না, এটা তো পুরো কাঠামোগত একটা ব্যাপার। কাঠামোগত ব্যাপার। অতএব এটা তো বের করতে হবে কারা এখানে ফাইলটা কি এসেছিল, নোটটা কি গিয়েছিল, কেন ওপেন টেন্ডারে যেতে হলো, কেন আপনার ইউনিসেফের যে মানে ইউনিসেফ এখন ওরা বলছে যে ওনারা তখন সতর্ক করেছিলেন যে এটা ডিজাস্টার হবে, তাহলে এখানে নেগলিজেন্সটা কার? এখানে কোনো ইলমোটিভ কাজ করেছে না, এখানে এক ধরনের অসতর্কতা কাজ করেছে না অনভিজ্ঞতা কাজ করেছে? এই জিনিসটা সরকারের দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মান্নু ভাই, আমার শিশু মারা যাচ্ছে, আমি কি এখন তদন্ত কমিটিকে প্রায়োরিটি দিব না আমার এখন তাড়াতাড়ি? কিন্তু 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 মঞ্জু ভাই, এটা আমি মোশাররফের কাছে আসবো। আপনি কিন্তু মানে নির্বাচনী ইস্তেহার কমপ্লিট করার জন্য প্রায়োরিটি দিচ্ছেন, খাল কাটছেন। এখন খাল কাটা জরুরি নাকি আপনার জাতীয় বিপর্যয় 400-এর মতো বাচ্চা পড়ে গেছে? আপনার মানে একই সাথে ধরেন সংসদে আপনি সারাক্ষণ এই মানে 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 জুলাই সনদ নিয়ে কথা বলছেন, এটা সরকারি দল বিরোধী দল দুই দলই, কিন্তু মানে এই হাম কি আসলে জাতীয় বিপর্যয় ঘোষণা করে আসা উচিত ছিল না? আমি দেখেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না। আমি হেলথ মিনিস্টারকে ধন্যবাদ দিই, ওনারা কিন্তু হামের টিকা আনার জন্য ওই ওপেন টেন্ডার বাতিল করে ইউনিসেফের মধ্য দিয়ে আবার টিকা এনেছেন, এনে কিন্তু এখন এক ধরনের ব্যবস্থা নিয়েছেন। কিন্তু দেখেন আমাদের উইকনেসটা কোথায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মৃত্যু কিন্তু ঠেকানো যাচ্ছে না। মৃত্যু ঠেকানো যাচ্ছে না কয়েকটা কারণ। একটা তো ওই যে প্রিভিয়াস উইকনেসের কারণে হচ্ছে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে দেখেন প্রপার আমাদের ট্রিটমেন্টের প্রসিডিউরাল অনেক গ্যাপ আছে, আপনার আইসিইউর অভাব আছে, এনআইসিইউর অভাব আছে, টোটাল সাপোর্টটা দিতে পারছে না আমাদের হসপিটালগুলো, এবং এই জায়গায় অভিজ্ঞতারও যথেষ্ট ঘাটতি আছে। এখন আমি আপনাকে যেটা বলবো যে এটা সত্য কথা, সরকারের এই জায়গায় যে সিরিয়াস লেভেলের আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেই গুরুত্বের ঘাটতি আছে। আজকে আমি দেখলাম যে হাম তো একটা আমাদের উপরে বিপদ উপস্থিত আছেই, এবং এটা কিন্তু সহসা যাচ্ছে না। ইউনিসেফ কিন্তু বা আপনার ইউনেস্কো কিন্তু এটাকে একটা থ্রেট হিসাবে, একটা মহামারী আকারে আমাদের এখানে একটা সম্ভাবনার কথা বলেছে। দেখেন এখন কিন্তু আবার ডেঙ্গুর প্রভাবটা বাড়ছে। ডেঙ্গুর প্রভাব বাড়ার জন্য তো সরকারকে অবশ্যই দায় নিতে হবে। আপনি যেটা বলেছেন যে গভর্নমেন্টের কাজ কি, গভর্নমেন্টের কাজ হচ্ছে তার ডেইলি অ্যাফেয়ার্সকে সে মিট করবে, তার থ্রেট কি আছে সেগুলোকে সে মিট করবে। কারণ এই সরকারের প্রতিশ্রুতির জায়গা থেকে তো আমরা তো অবশ্যই সরকারকে অ্যাকাউন্টেবল করব। তো এই জায়গায় আমি শুধু এটা বলবো, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, সরকার হাম টিকা দ্রুতভাবে আনার ব্যবস্থা করেছে, একটা টিকা দান কর্মসূচি চালু করে মোটামুটি প্রায় 58টা জেলা কিন্তু আমাদের আক্রান্ত, আর বাকি আপনার 6টা জেলা আক্রান্ত হতে কতক্ষণ, এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে না, 400 শিশুকে আমরা হারিয়েছি, আজকে 9 জন মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে তার ভিতর ধরেন যে 2 জন হচ্ছে 2-3 বার হাসপাতালে ঘুরে এসে বাচ্চাকে নিয়ে টিকা দিতে পারে না। আমার এই জন্য আমি আপনার সাথে কিছুটা একমত যে গভর্নমেন্টের প্রায়োরিটির জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে, যেমন আজকে একজন তুলেছেও যে প্রধানমন্ত্রী এত জায়গায় যাচ্ছেন, প্রধানমন্ত্রী কিন্তু হামের এই জায়গাটা নিয়ে একটা স্পেশাল মিটিং, একটা স্পেশাল এফোর্ট, একটা স্পেশাল মিটিং জরুরি ডাকা দরকার, যে সারা দেশের হেলথ জায়গায় একটা জরুরি অবস্থা ঘোষণা করা দরকার, যে হামের ইয়ারা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এবং তাদের বিষয়টার ব্যাপারে মোশাররফ ভাই কি বলে? মোশাররফ ভাই আসলে প্রায়োরিটি কি পাবে? মানে না অবশ্যই, যেমন ধরেন যে
এই যে হাম গুরুত্বপূর্ণ পাবে নাকি খাল খনন গুরুত্ব পাবে? না মান্নু ভাই, সরি আমি জাস্ট বলি, দোষারোপটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দোষারোপ করেন, কিন্তু সেটার জন্য আপনারা তদন্ত কমিটি করছেন না কেন? হ্যাঁ, আর তদন্ত কমিটি কেন হচ্ছে না? না মানে এটা তো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হওয়া উচিত। না, আমি যে কথাটা আর বলতে জাতীয় চাই, বিপর্যয় ঘোষণা হচ্ছে না কেন? না আমি একটা কথা আপনাকে বলতে চাই যে একটা সরকার ক্ষমতা মানে দায়িত্বটা যখন সে পেয়েছে, তখন এই ধরনের একটা পরিস্থিতি বা টিকে আছে এই ধারণা কিন্তু সরকারের ছিল না। কিন্তু আপনি জানেন রাজশাহীতে যখন প্রায় 17 জন 18 জন শিশু মারা গেলেন, তখন কিন্তু এটা সরকারের নজরে আসলেন। এবং স্বাস্থ্যমন্ত্রীর আপনার বক্তব্যটা যদি একটু দেখেন, স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক কিন্তু রাজশাহীর ওখানে ডাইরেক্টর ছিলেন, মানে ওনার বিরুদ্ধে ব্যবস্থা, উনি সরকারকে কিন্তু অবহিত করেন এই যে আমার এখানে এই পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ যারা দায়িত্বে আছে তাদেরও একটা দায়িত্বহীনতার একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, এখন আপনাকে বলতে চাই, আমার মনে আছে মঞ্জু ভাই আমার সাথে বহু টকশোতে আয়োজন করে, একটা সরকারের কিন্তু দৃশ্যমান কিছু উপস্থিতি আমরা লক্ষ্য করি। মানে সরকার যে খুব অ্যাক্টিভ বা কার্যকরী এটা বোঝা যায় আমাদের কয়েকটা মিনিস্ট্রির উপর, যেমন আপনার স্বরাষ্ট্র, অর্থ, স্থানীয় সরকার, তারপর স্বাস্থ্য, এগুলির উপর ডিপেন্ড করে। ইউনূস সরকারের সময় কিন্তু আমরা বারবার বলেছিলাম যে স্বাস্থ্য উপদেষ্টাকে, এই নামটাও আমরা জানিনি অনেকে, তার কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা সেইটাও আমরা বুঝি না, কারণ ওই সময় কিন্তু করোনাও ছিল কিছু, তারপর অন্য রোগও ছিল, কিন্তু আমরা কিন্তু তারপরও যে কি ভদ্রমহিলা নূরজাহান, তার কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করিনি, এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেয়নি। এমনও হতে পারে ধরেন যে এটা তো শুধু সেটা না, ব্যুরোক্রেসির সাথে যুক্ত। না না, অন্য জিনিস, ব্যুরোক্রেসিকে প্রশ্ন করতে হবে। না না না, এখন যদি বিএনপি সরকার ব্যর্থ হয়, দায়টা কি ব্যুরোক্রেসির হবে না বিএনপির হবে? কিন্তু মানে ব্যুরোক্রেসি যদি সহযোগিতা না করে, ধরেন এখন না, এটা তো তার বলা উচিত ছিল। এটা তো এখানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, ওনার তো প্রকাশ্যে বলা উচিত ছিল যে এই অবস্থা আমি করতে চাই, আমি আমলাতন্ত্র, যেমন আপনি মাহবুজ আলমের কথা বলেন। আমাদের না না, আমি একটু বলি আপনাকে, যেমন মাহবুজ আলম যখন তথ্য মন্ত্রণালয় ছিল, সে কিন্তু প্রকাশ্যে বলেছে আমাকে গত 4 মাসে কোনো ফাইল আমার কাছে দেওয়া হয়নি। উনি কিন্তু প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে। সেটা তো সরকার শেষ হয়েছে বলে তারপরে বলেছে, আগে না, ওই সময় বলে সরকার থাকা অবস্থা বলেছে, তা আমার মনে হয় নূরজাহান বেগমের এই ধরনের বক্তব্য দেওয়া উচিত ছিল। কেন উনি আহমেদ টিকে আনতে পারে নাই, কেন কখনো কোনো বক্তব্য দিয়েছেন? আমরা তো আমি তাইলে এই ধরনের লোককে আমি কেন বাছাই করব? বরং আপনার নিশ্চয়ই মনে আছে, কিন্তু যেমন ধরেন যে এই দায় কেন বর্তমান সরকার নিচ্ছে? নাই তো বর্তমান সরকার নিচ্ছে না। মহসব ভাই, এই যে স্বাস্থ্য উপদেষ্টার যে একজন বিশেষ সহকারী ছিলেন, ওনার ডাকনাম সম্মত খসরু, ডাক্তার খসরু, উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, দেখেন ওনার ব্যাপারে তো প্রচুর কথাবার্তা আমরা শুনি, কিন্তু বাস্তব ভিত্তিক ব্যবস্থাটা কি? আপনি দেখবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বহুদিন এমন ঘটনাও ঘটেছে যে জামাতপন্থী এবং বিএনপিপন্থী ডাক্তারদের মানে হাতাহাতি মারামারির মতো পরিস্থিতি ঘটনা ঘটেছে। না, ওইটা না, কিন্তু মঞ্জু ভাই, আমি সেটা বলছি না, আমি বলছি আপনি একটা মিষ্টির দায়িত্বে, আপনার দায়িত্ব কি? আমি যদি কোথাও ফেল করতে হচ্ছি, আমি জানাবো না, জনগণকে বলবো যে আমি এখানে দায়িত্ব পালন পারছি না, আমি সরে যাব না। কিন্তু আমাদের কিন্তু আপনার স্বাস্থ্যমন্ত্রী উনি প্রথমেই কিন্তু যেই কথাগুলো বলেছে সেটা প্রত্যেকটা কিন্তু একদম অভিযোগী। তাহলে যদি অভিযোগ হয় এখন বর্তমান যিনি, তাহলে সেটা নিয়ে তো একটা উচ্চ পর্যায়ের না, সেটা হতে পারে। আপনি যেটা বলছেন তদন্ত কমিটি হবে না, এই যে আলোচনা তদন্ত করবে না, সরকার তদন্ত করবে না যেটা কেন হচ্ছে, কেন হলো না, এটা তো সরকার একটা প্রাথমিক একটা সামারিতে বলেছে যে এই টিকা আনার ব্যবস্থা করে নাই বলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। না, আরো কঠিন কথা বলছে এদের মৃত্যুদণ্ড হওয়া দরকার, এই ধরনের কথা বলেছে। কিন্তু কথা হলো আপনি করে দিচ্ছেন না অপরাধীকে, তো আপনি আড়াল করে ফেলতেছেন। মান্নু ভাই, আপনি সেইটা বলতে পারেন যে এখন হলো কি আমাদের দেশে একটা কালচার আছে, আপনি লক্ষ্য করেন, হয়তো বিএনপি গভর্নমেন্ট এই ক্ষেত্রে একটু নিজেদেরকে একটু সহনশীল লাগছে যে একটা প্রিভিয়াস গভর্নমেন্টের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় অথবা তা প্রতিহিংসা, এই ধরনের একটা কথা কিন্তু আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট, তাহলে মানে এরকম ধরবো যে প্রিভিয়াস গভর্নমেন্টের অনেকেই যেহেতু এই বর্তমান সরকারের সাথেও আছেন, আতে প্রিভিয়াস গভর্নমেন্টেরই একটা ডেমোক্রেটিক এক্সটেনশন আমরা বলতে পারি না। মানে যেহেতু প্রিভিয়াস গভর্নমেন্টে তো অনেকে আমাদের আইনমন্ত্রী ছিলেন, আমরা যারা লিড করেছে, না মান্নু ভাই, এখানে আপনাকে একেবারে জেনারেলাইজ করলে হবে না। এখানে যারা লিড করেছে গভর্নমেন্টকে, আমরা কাকে ওই সময় দেখেছি লিড করেছে? কয়েকটা লোক লিড করেছে। হ্যাঁ, ঠিক আছে, যারা লিড করেছে, এই যে আপনি যারা লিড করেছে তাদের একজন এখন এই সরকারকে লিড করছে, কে করছে? না, ওই যে খলিলুর রহমানের ওই রোল ছিল বলে আমরা ওইটা দেখি নাই, পাওয়ারফুল রোল ছিল। না,
না, ওইটা না, আমি বলছি যে ব্যাপারটাকে আমার গুরুত্ব দিতে হবে অন্যভাবে। এখন ধরেন বাংলাদেশে এখন যা হয়েছে, যেমন আপনি মনে করেন ডক্টর ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে, আমি বলি, আমি অ্যাজ এ নাগরিক হিসেবে, আমি নট এ পার্টি ম্যান হিসেবে আমি বলছি না, বিএনপির আমি একজন দায়িত্বে আছি এই বলে আমি বলছি না। আপনি একজন উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, সেকে নিজের এই ট্যাক্স নিয়ে মাফ করে দিতে পারে? করেছে তো। করেছে। এখন যদি বিএনপি এই ব্যাপারে কোনো স্টেপ নিতে যায়, সে বলবে যে প্রতিহিংসা করা হচ্ছে। অথচ আপনি দেখবেন বাংলাদেশে যে কটা বিশ্ববিদ্যালয়, আপনি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ওই মানে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারে নাই, কেউ নানা কারণে সে পারমিশন নিয়েছে, তারপর ওনার কেন আরেকটা বিশ্ববিদ্যালয় লাগবে? উনি কেন আদম ডক্টর ইউনূসের মতো একজন লোক কেন আদম সাপ্লাই লাইসেন্স দিতে হবে? এইখানে আমাদের আরো কিছু জানার আছে, তো আমরা একটা ছোট বিরতি নিব, বিরতির পর আপনার কাছে আবার ফেরত আসবো বাকি কথা শোনার জন্য। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এলাম আবার। আমাদের আলোচনা যেখানে ছিল তা হচ্ছে, আমরা যে প্রশ্নটা উত্থাপন করলাম যে আমাদের দল বিশ্বকাপ খেলতে যায়নি বলে কমিটি হয়েছে, যদিও বাংলাদেশকে জানাই আকণ্ঠ ভালোবাসা, কারণ টানা 3টা টেস্ট তারা পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে এবং আজকেও বাংলাদেশ দারুণভাবে জিতেছে। এটা একটা দারুণ সম্মানের ব্যাপার। তো আমাদের এই ক্রিকেট প্রায় চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল। মোশাররফ ভাই, আপনার আলোচনা যেখানে ছিল, তো এই যে কমিটিগুলো ক্রিকেট নিয়ে, তাও শেষ পর্যন্ত বলতে বলতে কিছু একটা হলো, কিন্তু হাম নিয়ে কবে হবে? না, এটা আসলে ধরেন আমি তো একটা দলের সংসদ সদস্য, এটা তো আমাদের একটা মন্ত্রণালয় থাকে, অন্যান্য দায়িত্বশীল লোকরা আছে, তারা আমার মনে হয় নিশ্চয়ই এটা চিন্তা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ নাগরিক হিসেবে আমি মনে করি, কারণ এত বড় একটা ডিজাস্টার হয়ে গেল, এই প্রায় 400-র মতো শিশু মারা গেল। এই শিশুর মধ্যে কেউ হয়তো আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিত, এরকম লোক হয়তো ওখানে হয়তো ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে তাদেরকে আমরা হারিয়েছি। তাই সুতরাং এই সকল ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে নিশ্চয়ই চিহ্নিত করা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। কারণ আপনি এই যে আজকে হাম হলো, এর আগে আমরা দেখলাম এই যে করোনার সময় আমরা দেখলাম কি বিভৎস অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল, যে হামকে কিন্তু আপনার 2005-06 মধ্যেই আপনার কিন্তু প্রায় নিশ্চিহ্ন করে ফেলানো হয়েছিল। এবং আপনি প্রথমে বললেন যে বিএনপির অভিজ্ঞতা নেই, তা না, কিন্তু বিএনপির কিন্তু অভিজ্ঞতার কথা আমি বলছি না, মানে রাজনৈতিক দল এবং ইনফরমেশনটা ছিল না, হয়তো তার অভিজ্ঞতা, কারণ আপনি ইনফরমেশনটা হয়তো ছিল না, সম্ভবত ওই মানুষগুলো এখন আর দলে আছেন কিনা আমি জানি না। ওইটা না, আপনি দেখেন তো একটা বিএনপি 91-এ ক্ষমতা ছিল, 2001 ক্ষমতা ছিল, সেই যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন ওই সময় করেছিলেন কামাল ইবনে ইউসুফ, এটা কিন্তু খুবই সাকসেসফুল বলতে পারি। তারপর এই লোকগুলি তো এখন আর নাই। তো সুতরাং এই ক্ষেত্রে হয়তো অভিজ্ঞতার কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু আপনি আর আমাদের মতো দলে হয় কি, যেমন অন্য জায়গায় ছায়া গভর্নমেন্ট থাকে, আপনি যদি ইউরোপ আমেরিকা ওইদিকে দেখেন শ্যাডো গভর্নমেন্ট থাকে, আমাদের দেশে তো এই সিস্টেম নাই। এখন যদি এই বিরোধী দলে মঞ্জু এরা আছে, যদি শ্যাডো গভর্নমেন্ট হয়, তাহলে তার একটা কিন্তু ওয়ার্ক থাকে, সে একটা ধারণা নিয়ে এগুতে পারে, কিন্তু আমাদের দেশে এই কালচারে তো আমরা এখনো যেতে পারিনি। যার জন্য আপনি দেখবেন এবার সংসদে কিন্তু বিরোধী দলের এই শ্যাডো গভর্নমেন্টকে কিন্তু আমরা সরকারি দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। আমরা বলেছি এটা একদিকে যেমন জবাবদিহিতা নিশ্চিত করবে, অন্যদিকে ওনারা কিন্তু নানা সময় নানা তথ্য উপাত্ত দিয়ে সরকারকে কিন্তু সহায়তা করতে পারে, সরকারকে সাবধান করেও দিতে পারে। মানে মোশাররফ ভাই, আপনি যেটা বললেন এইটার একটা প্রশ্ন নিয়ে আগে মঞ্জু ভাইয়ের কাছে যাবো, আবার আপনার কাছে ফেরত আসবো। বিরোধী দল যেহেতু এটা শ্যাডো গভর্নমেন্ট, বিরোধী দলের যিনি প্রধান জামাতের আমির, উনি আসলে আজকে কাঁচা বাজার গিয়েছিলেন এবং দাম বেড়েছে দেখতে পাচ্ছেন, এবং উনি একটা খুবই কঠিন অভিযোগ উত্থাপন করেছে, যে তা হচ্ছে চাঁদাবাজি, দেদারছে চাঁদাবাজি হচ্ছে, এবং যেই কারণে সবকিছুর দাম বাড়ছে। মঞ্জু ভাই, এ ব্যাপারে এই যে পণ্যের দাম বেড়ে যাওয়া, চাঁদাবাজি হওয়া, এটা জামাতের আমির হচ্ছে উনি অভিযোগ করেছেন। না, এটা তো ধরেন জামাতের আমিরের অভিযোগের কারণে এটা খুব প্রাসঙ্গিক বিষয়টা এমন না, এটা তো একটা বাস্তবতা আমাদের দেশে। আমাদের দেশে আমি এটা অনেক আগ থেকে বলে আসছিলাম যে চাঁদাবাজিটা আমাদের এখানে একটা কালচারে পরিণত হয়েছে, এবং ঐতিহাসিকভাবে এই চাঁদাবাজির সাথে সবসময় সরকারি দলের লোকেরাই জড়িত থাকে, কারণ এটার সাথে একটা ক্ষমতার প্রসঙ্গ থাকে। ক্ষমতা বদল হলে আপনি দেখবেন এক গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ এসে সেটা ইনহেরিট করে, ওটাতে দায়িত্বে থাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে কিন্তু ব্যাপকভাবে চাঁদাবাজির অভিযোগ আসলো, এবং বিএনপির মতো দল প্রায় 6 থেকে 7 হাজার লোককে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে।
এবং তখন বহিষ্কারের পরে আমরা তখন বিএনপিকে বলেছিলাম যে গ্রেফতার হচ্ছে না কেন, শুধু দল থেকে বহিষ্কার করলে তো লাভ নাই, কিছুদিন পরে তো আপনারা আবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবেন। তখন ওনারা বলেছিল আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আইনগত ব্যবস্থা নেবে। তারা নেয়নি কেন? মানে অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। না, অন্তর্বর্তী সরকারের তো মানে যদি আপনি মানে মানে অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেলিউরের জায়গায় দেখেন, ফেলিউরের জায়গায় তো একটা গুরুত্বপূর্ণ ফেলিউর হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আর্মি পুলিশ এইভাবে তারা এই কার্যকর ছিল না, এটা তো ওনারা স্বীকারও করেছেন। আপনি দেখবেন লাস্টের দিকে ওনারা তো এক ধরনের হালে ছেড়ে দিয়েছেন পরিস্থিতি, এবং যার কারণে তো মানুষ চেয়েছে যে একটা রাজনৈতিক সরকার আসুক। না মঞ্জু ভাই, আমার একটা গল্প বলতে পারি, যেটা হচ্ছে ধরেন ধানমন্ডি এলাকায় একটা চাঁদাবাজি হয়েছিল বড়, এবং এখন উনি অবশ্য সংসদ সদস্য হচ্ছেন, এনসিপির একজন নেতা। সেই চাঁদাবাজিতে পুলিশ গ্রেফতার করেছিল এবং পরে কিন্তু তাকে ছেড়ে দিতে হয়েছিল। আমি তো আপনাকে বললাম যে মানে ওই সময় আপনার অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি দেখবেন, আমাদের আগের স্টেটমেন্টগুলো যদি আপনি খুঁজেন দেখবেন, আমরা সবসময় বলছি অন্তর্বর্তী সরকার মূলত বিএনপির চাপে ডানে ঘুরে, জামাতের চাপে ঘুরে বামে, আর এনসিপির চাপে ঘুরে তারা মানে নিচের দিকে, মানে তিনটা দল মিলেই অন্তর্বর্তীকালীন সরকারটা এক ধরনের প্রেশারের মধ্যে ছিল। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটা বলেছি যে রাজনৈতিক সরকার আসলে এই সমস্যাগুলো থাকবে না। আপনি দেখেন নাই পরশু দিনের আগের দিন কুমিল্লায় বিএনপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল চাঁদাবাজির অপরাধে, এবং সেখানে ঘেরাও করে রাত 1টা-1:30টার মধ্যে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। একই রকম ফেনোমেনন, ওই যে আপনি যেটা এখন উদাহরণ দিলেন। এখন প্রশ্ন হলো যে বিএনপি এখন একই সাথে রাষ্ট্র ক্ষমতায় আছে, একই সাথে রাজনৈতিক ক্ষমতাও তার আছে, তাহলে সে বহিষ্কারও করতে পারে, গ্রেফতারও করতে পারে, দুই ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে। আপনি দেখবেন বহিষ্কারও কমে গেছে বিএনপির, গ্রেফতার তো নাই বলতে গেলে, গ্রেফতার হলে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা যে আশঙ্কাটা বারবার করছি, আমি কিন্তু বিএনপিকে এটার জন্য দায়ী করছি কম, আমি দায়ী করছি রাষ্ট্রের ব্যবস্থাপনাকে। রাষ্ট্র ব্যবস্থাপনা এমন, আপনি দেখবেন 10টা ধর্ষণের যদি ঘটনা ঘটে, 10টা ঘটনার মধ্যে 8টা ধর্ষণই আপনি দেখবেন সরকারি দলের কোনো না কোনোভাবে প্রশ্রয় পাবেন আপনি। তাহলে পুলিশ কি ঠিকমতো কাজ করতে পারছে না? পুলিশ বাংলাদেশে এই জন্য তো আপনি কালকে দেখেন নাই, যেখানে প্রধানমন্ত্রী বলছেন পুলিশকে হইতে হবে দল নিরপেক্ষ, আর সেখানে উপস্থিত একজন ডিআইজি, উনি ভদ্রলোক আমার খুব পরিচিত এবং উনি খুবই নির্যাতিত লোক, কোনো সন্দেহ নাই। উনি যদি তাৎক্ষণিক আবেগপ্রবণ হয়ে বক্তব্যটা দিতেন, একটা কথা ছিল, উনি লিখিত বক্তব্য দিচ্ছিলেন, এবং লিখিত বক্তব্যে উনি বলছেন উনি বিএনপি করেন, উনি জাতীয়তাবাদী আদর্শে কখনো ছিলেন না। তো ঠিক আছে, আপনি বিএনপি করেন বলেই তো আপনাকে তাহলে আওয়ামী লীগ জাস্টিফিকেশন করবে যে ঠিক আছে এই লোক দলবাজ, এই জন্যই তো আমরা তাকে করেছিলাম। ওনার বক্তব্যের কারণে কিন্তু এটাই প্রমাণিত হইল যে আওয়ামী লীগ যে তাকে অন্যায় অত্যাচার করেছে, তাকে বিএনপি হিসেবে চিহ্নিত করেছে। আচ্ছা বলেন, আমাদের পুলিশে যিনি এখন প্রধানমন্ত্রী কি বিএনপির প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এখন যিনি ডিআইজি হবেন, এসপি হবেন, ওসি হবেন, ওই দিনে অনেকজন ডিআইজির চাকরি চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন চাঁদাবাজির জায়গাটা, আপনি একদম রুট লেভেলে দেখবেন চাঁদাবাজির জন্য এখন বহিষ্কার কম হচ্ছে, গ্রেফতার তো হচ্ছেই না, এবং চাঁদাবাজির জন্য যে দ্রব্যমূল্যের সবসময় তারতম্য হয়, দ্রব্যমূল্যের উপরে এফেক্ট পড়ে, এটা আমি আজকে শুধু বিএনপির কারণে না, আমি আপনাকে বলছি কালকে যদি মানে এই রাষ্ট্র কাঠামো যদি থাকে, আমরা যে সংস্কারটা কেন চাই রাষ্ট্রের, এই রাষ্ট্র কাঠামো যদি থাকে, যদি কালকে আমার দল ক্ষমতায় আসে, আমার দলের লোকেরাও চাঁদাবাজি করবে রে ভাই। আমাদের রাষ্ট্র কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। আপনি দেখেন আমাদের চাঁদাবাজি কোথায় হয়, বাজার পদ্ধতি যেটা আছে, ইজারা দেয়ার, এটা একটা ফল্টি সিস্টেম। আমাদের যে ডিশ আছে না, এই ডিশ ব্যবস্থাপনা একটা ফল্টি সিস্টেম। আমাদের যে ময়লা তোলা হয়, আজকে আমি দেখলাম যে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব বলেছেন 100 টাকার বেশি কেউ ময়লার বিল দিবেন না। আরে ভাই, আমি 250 টাকা বিল দিই আমার জায়গায়, আপনারা কত দেন আপনারা জানেন? মোশাররফ ভাই তো থাকেন 300 টাকা, মোশাররফ ভাই তো ভাবির বাসায় থাকেন, ওনার সমস্যা নেই, যা যায় ভাবি দেয় হয়তো। ঘটনা হচ্ছে এগুলো শুধু কথার কথা থেকে যাচ্ছে, এগুলোর মানে ইমপ্লিমেন্টেশনের জায়গায় হচ্ছে না। আপনি বলছেন ভালো ভালো কথা, আমাকে কালকে একটা টক শোতে জিজ্ঞেস করেছিল, আমি বললাম যে আপনি যদি কালকে তারেক রহমানের পুলিশ সপ্তাহে বক্তব্য আর 2 বছর আগে শেখ হাসিনার পুলিশ সপ্তাহের বক্তব্য দেখেন, মিল পাবেন, একই রকম কথা। ওনারা কিছু তাত্ত্বিক কথা বলবেন যে পুলিশকে দল নিরপেক্ষ হতে হবে। যেটাকে আমরা ইসের কাছে আসবো, মোশাররফ ভাইয়ের কাছে আসবো, মানে শুধু আপনার একটা ছোট্ট কমেন্টস নিয়ে, যে ধরেন যে বাহিনীতে যারা থাকেন এবং ব্যুরোক্রেসিতে যারা কাজ করেন, এরা আসলে রাজনৈতিক বক্তব্য দিবেন কিনা, বা তাদের যে রাজনৈতিক দলভুক্ত সে, এটা প্রমাণ করার জন্য সে যদি বক্তব্য দেন, সেটা আসলে পানিশেবল হওয়া উচিত কিনা?
না, প্রথম কথা হচ্ছে আমি এই জায়গাগুলোর ব্যাপারে একটু স্পষ্ট করে বলতে চাই যে হয় আপনি ওপেন করে দেন। হুম। এখন যেটা হচ্ছে যে দলীয় লোক। আসলে তো সব দলীয় লোক নিয়োগ হচ্ছে। হুম। কে দল করেছে, কে দলের জন্য নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাকে হচ্ছে। এখন এটা তো একটা যৌক্তিকতাও আছে, যে লোকটা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওকে আপনি প্রপার জায়গায় সেটেল না, করবেন সেটা না। আপনি করেন, সেটা করেন, কিন্তু সে আসলে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেবেন কিনা। এখন ধরেন শেখ হাসিনার আমলকে আমরা কেন নিন্দিত করেছি, নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, এগুলোর কারণে তো সেখানে দাঁড়িয়ে সবাই বলেছে যে আমি আপার রাজনীতি করি, কেউ বলেছে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এই তো। এখন যদি সবাই বলা শুরু করে আমি জিয়ার আদর্শের সৈনিক, এখন ধরেন জিয়ার আদর্শের সৈনিক শুধুমাত্র নির্যাতিত হয়েছেন। আপনি ওইটা মনে করাই দিলেন যে তখন আসলে মানে ওই যে তখন সব পুলিশ অফিসাররা নিজেদের মানে ফেসবুক আইডিতে দিয়েছিলেন যে আমি আইএমএ হ্যাঁ, মানে প্রাইম মিনিস্টার্স ম্যান বলে তো একটা তৈরি হয়েছিল। একটা তৈরি করেছে। আচ্ছা মোশাররফ ভাই, মানে আপনাকে যে ছোট করে শুনবো, বিরতির পর আবার আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো যেগুলো মঞ্জু ভাই তুললেন, মানে এটা নিয়ে আপনার মতামত কি? না, আমি মনে করি ধরেন আমি একটা মানুষ, তো আমার একটা নিজস্ব বিশ্বাস থাকতে পারে, মঞ্জু ভাইয়ের একটা বিশ্বাস থাকতে পারে, আপনার একটা বিশ্বাস নিশ্চয়ই তো আছে। আপনি হয়তো কাউকে না কাউকে তো আপনি সমর্থন করেন, কিন্তু আমি মনে করি এটা আপনার সবার পার্সোনাল বিষয়। কিন্তু আমার কর্মক্ষেত্রে অথবা আমার দায়িত্বের ক্ষেত্রে এটা কতটুকু প্রভাব পড়ে, এটা কিন্তু বিবেচ্য বিষয়। যেই কর্মকর্তার বিরুদ্ধে, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বলছে, ওনার কিন্তু এই বর্তমান যেই জায়গায় নিয়োগ, এটা কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল। তো প্রায় 1 বছর 8 মাস উনি এই দায়িত্বে আছেন। এখন আমার বক্তব্য হলো 1 বছর 8 মাসে তার বিরুদ্ধে একটু দলীয়করণের কোনো অভিযোগ ছিল কিনা? ছিল না। উনি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আবেগে এই কারণে বলেছে যে আওয়ামী লীগের 17 বছরে, মঞ্জু ভাই বলেছে, ওনার উপর যেই নির্যাতন নিপীড়ন হয়েছে এটা অবর্ণনীয়। আমি ব্যক্তিগতভাবে ওনাকে ওএসডি করে রাখা হয়েছিল লম্বা সময় ধরে। জানি, হয়তো ওইটা আছে আবেগে বলে ফেলছে, কিন্তু আপনাকে দেখতে হবে সে এখন যে ডিআইজির দায়িত্ব পালন করছে অথবা ডিবির দায়িত্ব পালন যখন সে করেছিলেন, তার এখানে দলীয় কোনো প্রভাব পড়েছে কিনা বা দলীয় দৃষ্টি। তার কিন্তু ডিবি থেকে প্রত্যাহার করেছিল এরকম কোনো একটা ঘটনায়। এটা হলো ওই এক মেয়ে কি এম্বাসির, সৌদি এম্বাসির সাথে একটা, ওই ঘটনা, এইটা বরং পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এই ঘটনায় ডিআইজির কোনো ভুল ছিল ওটা। কিন্তু না, ঠিক আছে, ওগুলো তো হতেই পারে। এর জন্য আমি বলতে চাচ্ছি দলীয় আদর্শে দল, কিন্তু ধরেন যে কেউ, যেমন ধরেন ওই সময় যখন শেখ হাসিনার সময় আপনি সবাই যখন বলেছে যে আই এম প্রাইম মিনিস্টার ম্যান, মানে এই যে মানে ব্যবহার করেছে, মানে এইটা কি এখন কি সেটা আপনি দেখেন, মানে এইরকম বক্তব্য দেয়, তো এটার একটা প্রতীয়মান। না, এটা ভাই যেটা মাননীয় বলতে চাচ্ছেন যে আমরা এই ধরনের বক্তব্য দেওয়ার বিষয়টাকে তো নেতিবাচকভাবে নিয়েছি, আমরা এটা সমালোচনা করেছি, মানে গ্রহণ করতে পারি না। বরং আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো উনি আবেগে বলে বলছে, কিন্তু আমি ওনার অ্যাক্টিভিটিস যা দেখেছি এই 1 বছর 8 মাসে, সেখানে কিন্তু দলীয় কোনো পক্ষপাতিত্বের কোনো অভিযোগ না। এটা পরিষ্কার, এটা মোশাররফ ভাই একদম পরিষ্কার। কিন্তু আমরা আসলে টক শোতে কেন করছি? ওনার সমালোচনা বা ওনাকে বিপদে ফেলানোর জন্য আমাদের কোনো কাজ না, বা মঞ্জু ভাই সেই জন্য তোলেননি। মানে আমরা আসলে একটা আচরণগত পরিবর্তন, এটা হচ্ছে আপনাকে যেটা আচরণগত পরিবর্তন। আমি যে রাষ্ট্রের কর্মচারী, আমি যে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত লোক, আমার কাছে সেই সেন্সটা থাকা উচিত। এটা প্রসঙ্গক্রমে উঠেছে যে পুলিশ কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে। প্রথম কথা হলো মোশাররফ ভাই, না মঞ্জু ভাই, আমি এখানে আপনার সাথে একটু দ্বিমত করি। পুলিশ আমরা 111 ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমরা বারবার বলেছি পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না। পুলিশের ভূমিকা এখন তো প্রশংসিত, মানুষের মধ্যে ছোট বিরতি নেই, ফিরে এসেছে। একটা ছোট বিরতি নেই, আমরা একটা নিশ্চিত ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার। আমাদের আলোচনা যেখানে ছিল সেখানে আমরা একটি শেষ পর্বে একটা নতুন বিষয় যুক্ত করতে চাই, তা হলো পাশের দেশ, সে যে নতুন সরকার, সে কেন্দ্রীয় সরকারকে 45 দিনের মধ্যে জমি দিয়ে দিচ্ছেন কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য, যাতে নিশ্ছিদ্র করা যায় বাংলাদেশের সাথে সম্পর্ককে। আর একই সময় আমরা দেখলাম ইনকলাব মঞ্চ একটি পুরনো অভিযোগ তুলেছে, তা হলো 26 লক্ষ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে বাংলাদেশ থেকে। একই রকম বক্তব্য আমরা হাসিনা সময় শুনেছি অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার মুখেও, যদি অন্তর্বর্তী সরকারের সময় উনি উপদেষ্টা থাকার পরেও এই নিয়ে আমরা আর কোনো কিছু শুনতে পাইনি। আসলে কি রাজনৈতিক সরকার এলে কি এই বক্তব্যটা আসে 26 লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে তাকে বহিষ্কার করতে হবে? আর এই যে
পাশের দেশে যে কাঁটাতারের বেড়া। আচ্ছা মঞ্জু ভাইয়ের কাছে আগে যাই। মঞ্জু ভাই বলেন। জি জি, না প্রথম কথা হচ্ছে যে দেখেন, একটা সরকার গঠন করার পরে সরকারের ফার্স্ট প্রায়োরিটি কি থাকে? আমাদের তো সরকার গঠিত হয়েছে, ফার্স্ট প্রায়োরিটি তাদের যে কমিটমেন্টগুলোকে নিয়ে তারা জনবান্ধব যে বিষয়গুলোকে তারা প্রায়োরিটি দিয়েছে, যদিও এটা নিয়ে আমাদের হয়তো অনেক কথা আছে। আমরা অবাক হয়েছি যে পশ্চিমবঙ্গের সরকার ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে আমাদেরকে কাঁটাতার দিয়ে আটকানোর জন্য। এবং তাদের মনোভাব তো আমরা আগেও দেখেছি, তারা যেখানে কাঁটাতার নাই সেখানে কুমির এবং সাপ ছেড়ে দিতে চায়। পৃথিবীতে 3টা রাষ্ট্রে তার প্রতিবেশীকে সে কাঁটাতার দিয়েছে। একটা হচ্ছে আমেরিকা মেক্সিকোর সাথে করেছে, ইসরায়েল আপনার লেবাননের সাথে করেছে, আর ভারত বাংলাদেশের সাথে করছে। এই যে প্রতিবেশীকে এক ধরনের জন্তু মানে দানব হিসেবে মানে খারাপ হিসেবে ট্রিট করার যে প্রবণতা, এই ভারতের এই প্রবণতাটাই আজকে তাকে এই পুরো সাবকন্টিনেন্টে তার সকল প্রতিবেশীদের মধ্যে কিন্তু তাকে অজনপ্রিয় করে রেখেছে। আমরা বারবার এটা বলার চেষ্টা করি যে দেখেন, প্রতিবেশী হিসেবে আমাদের একটা বন্ধুত্ব সুলভ একটা শ্রদ্ধার সম্পর্ক থাকা উচিত। আপনার প্রতিবেশী যদি আপনার থেকে অধস্থন থাকে, আপনার থেকে কোনো দিকে নিচু থাকে, আপনাকে তো তাকে আপনার মানবতার দাবি কি? মানবতার দাবি হচ্ছে তাকেও আপনি আপনার ভালোবাসা দিয়ে, আপনি তো আমাকে ভালোবাসা দেখিয়েছেন 71 সালে। আমার কাঁটাতার থাকলে তো আপনি আমাকে সাহায্য করতেন না, বা সাহায্য করতে যেতে পারতেন না। তাহলে আপনি কথায় কথায় যখন দাবি করেন যে আপনি বাংলাদেশের স্বাধীনতার সময় আমার দেশের 2 কোটি রিফিউজিকে আপনি জায়গা দিয়েছেন, তো এখন আপনি আমাকে কাঁটাতার দিচ্ছেন কেন? তখন কিন্তু ওই যে বিরোধীরা যে প্রশ্নটা তোলে যে ভারতের এই সাহায্যের পেছনে একটা খারাপ সন্দেহযুক্ত একটা সম্ভাবনা ছিল, বা একটা ইল মোটিভ ছিল। মোটিভ ছাড়া তো কেউ কাউকে সাহায্য করে না, এটা সত্য, কিন্তু ওই কথাটা বারবার আমাদের সামনে চলে আসে। তো এই জন্য আমি এই জায়গায় স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, ভারতের আচরণ আপনি লক্ষ্য করেন, আমাদের দেশের গোয়েন্দা সংস্থার প্রধানেরা গিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। কারা? এই যাদের বিরুদ্ধে ব্যাংক লুটপাট, ব্যাংক দখলের কাহিনী আজকে এসে যাচ্ছে। সামরিক গোয়েন্দা সংস্থার কাজ কি ব্যাংক দখল করা? কোনো ব্যবসায়ীর জন্য ব্যাংক তাকে একটা 5 স্টার হোটেলে নিয়ে তাকে লিখিতভাবে চাপ দিয়ে ব্যাংক দখল করিয়ে দেয়া? এই কাজগুলো তো হয়েছে আমাদের দেশে। সেটাই। এবং সেই জায়গাগুলো যখন আমরা দেখছি যে ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে, এবং দেখেন কেন্দ্রীয় সরকারও রণধীর জয়সওয়ালও এই সীমান্ত নিরাপত্তা রক্ষার অগ্রাধিকার দিচ্ছে তারা। এখন আমি যেটা দেখছি, সরকার গঠনের পরের দিনই তারা এগুলো করছে। আমরা যেটা দেখছি এটা খুবই অশুভ একটা প্রক্রিয়া তারা শুরু করেছেন। এবং যেটা সবসময় বিজেপি এই সবসময় রায়টকে দিয়ে মানে ধর্মভিত্তিক এই সংঘাতকে নিয়ে আমি দেখছি দলের নেতা হিসেবে কি বলতে চান? আমি দেখছি আমাদের এই ইস্যুতে আমাদের সবাইকে একদম ডান বাম উত্তর দক্ষিণ সবাইকে ইউনাইটেড হওয়া দরকার। সামনে আমরা একটা ভয়ানক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায়। একটা হচ্ছে ধর্মীয় সংঘাত যদি ভারতে হয়, এটার প্রভাব আমাদের দেশে পড়ে। এটার ব্যাপারে গভর্নমেন্টের সিরিয়াস হওয়া উচিত। গভর্নমেন্ট কিন্তু এই জায়গাগুলো খুব হালকাভাবে ভাবছে, ভাবার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সামনে বর্ষা, আবার আমার পানি সন্ত্রাস ভারতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এখন থেকে আমাদের ভয়েস রেজ করা দরকার। থার্ড হচ্ছে সীমান্ত হত্যা, এবং তারা যে ওই যে পুশ ইন করার একটা ষড়যন্ত্র করছে, যেটা দিয়ে তারা পশ্চিমবঙ্গে তারা ভোটার বাতিল করেছে। এই জিনিসগুলোতে আমাদের একদম কোন শর্ত ছাড়া আমাদের ঐক্য। আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা মর্যাদা এবং সম্মানের সাথে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন প্রতিবেশী যদি মনে করে আমাদেরকে তারা ডমিনেট করবে অথবা তাদের কথায় বাংলাদেশ চলবে, এইটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো মেনে নেয় নাই, ভবিষ্যতেও নেবে না। কাঁটাতার দিচ্ছে, এটা একদিকে আমরা বলতে পারি যে এটা তাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু এইটার অর্থ এই নয় যে বাংলাদেশকে ভয় দেখাবে। কারণ আমরা তো দেখেছি ফেলানি হত্যাকাণ্ড, যে একটা কিশোরীকে কিভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। বাংলাদেশের মানুষ কিন্তু এটা কখনো মেনে নেয়নি। আর যে কথাটা মঞ্জু ভাই বলেছে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি। বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির একটি দেশ। এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিন্তু মিলেমিশে থাকি, আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। কিন্তু ভারত কিন্তু এখানে একটা বিভাজনের রাজনীতি চলছে। এবং আপনি বলেন আমরা তো হিউম্যান বিইং, যদি ভারতে যদি এই যে মুসলমান হিন্দুর মধ্যে যদি দাঙ্গা চলে অথবা নির্যাতন চলে, তার একটা ইফেক্ট এই দেশে পড়তেই পারে। না, এরা কিন্তু পড়তেই পারে। কিন্তু দেখা যাচ্ছে সরকারের ভূমিকার কারণে বা আমাদের মানুষগুলির বাংলাদেশের নাগরিকদের যে একটা ধর্মীয় সম্প্রীতি,
এইটার কারণে হয়তো এই জায়গা থেকে আমরা রক্ষা পেয়ে যাচ্ছি, কিন্তু কতদিন আপনি এটা রক্ষা করবেন? এটা এটি কিন্তু বড় একটা প্রশ্ন। এটা কিন্তু বড় এটা একটা বড় চ্যালেঞ্জের প্রশ্ন। মধ্যে অনেক- আমরা আছি। অনেক যে ধন্যবাদ। ভারতকে বোঝা হ্যাঁ। উচিত যে একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে মর্যাদা এবং অনেক ধন্যবাদ সম্মানের সাথে ABM আচরণ করা উচিত। ABM মোশাররফ হোসেন আর মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ভাই দুজনকেই মানে অনেক অনেক ধন্যবাদ। দারুণ একটা আলোচনা হলো এবং আমাদের প্রতিবেশী আমাদের সবাইকেই বুঝতে হবে আমাদের নিজ নিজ মর্যাদা এবং আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র সেটা সে যদি ভাবতে ভুল করে তাহলে আরও বিপত্তি বাড়বে, প্রতিবেশীর সম্পর্কগুলো নষ্ট হবে। আমাদের এই বিষয়গুলোকে আরও ভালো করে ভাবতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখতে থাকুন চলমান, আমরা আগামীকাল আবারও উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।